এখনো 1-2 মিনিট অপেক্ষা করা যেতে পারে। আজকে আমরা যোগার ক্লাসটা দেখি কতটা এগিয়ে দিতে পারি। তোমরা দেখতে পাচ্ছ ইফেক্ট অফ যোগা প্র্যাকটিসেস ইউনিট 3। আমি ইউনিট 1 এবং ইউনিট 3 নিচ্ছি, শ্রীদীপ বাবু ইউনিট 2 এবং ইউনিট 4। তো এখানে আমাদের 3.1 এ আছে এফেক্ট অফ ক্রিয়াস অন হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড। তোমরা ক্লাসটি শুরু করবো নাকি? আচ্ছা, ভেরি গুড। শুরু করো। আগের দিনের নোটটা পেয়েছো? এটা ফিলোসফি আর বেশ। এফেক্ট অফ ক্রিয়াস অন হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড, এটা হিউম্যান হবে। এটা তো পিডিএফ আছে, এডিট করা যাচ্ছে না, একটু কারেকশন করে নেবে। হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড। তো বেসিক আমরা সকলেই তোমরা কম বেশি জানো যে 6টা মেজর ক্রিয়া আছে: নেতি, ভৌতি, কপালভাতি, চটকা এবং এখন এই যে 6টা ক্রিয়া, শর্ট ক্রিয়াস বলা হয় এদের একসঙ্গে। ক্লিনজিং এর ফাংশন গুলো আমরা যদি দেখি, তো তার বেসিক ফাংশন গুলো আমরা হচ্ছি ক্লিনজিং মানে ক্লিনিং কাজ করে নেজাল ক্যাভিটি। ধৌতি স্টমাক এবং আপার ট্র্যাক অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম, এগুলো একটু এটা ডিলিট হবে, এটা হবে না। Effect of ক্রিয়াস on human body and mind, তাহলে এটা ডাইজেস্টিভ digestive system, Kapalbhati, lung and brain. Lung and brain. Chotaka, internal part of the eyes. Internal parts of the eyes. Add করা যাবে। Insert text. দেখছি না, যাকে Chotaka, internal parts of the eyes আর নৌলি, স্টমাক এবং ভিসেরাল অর্গানস, মানে পেটের মধ্যে যে সকল অর্গান গুলো রয়েছে, লিভার, প্যানক্রিয়াস, এগুলো সব, এবং বস্তি যেটা, সেটা হলো লার্জ ইন্টেস্টাইন। তাহলে এইগুলো সম্পর্কে আমরা যেটুকু জানলাম, এর প্রধান কাজ হচ্ছে ক্লিনজিং অফ অর্গানস। দ্বিতীয় যে কাজ, টোনিং আপ অফ টিস্যুস অফ দ্য রেসপেক্টিভ অর্গানস। আচ্ছা, এই যে ধরো
ন্যাজাল ক্যাভিটিতে সেখানে তো বিভিন্ন সেল যেমন রয়েছে, ধরো ধৌতি যখন করছি স্টমাকের মাসেল রয়েছে, তারপরে খাদ্যটা যাচ্ছে আমাদের পেরিস্টালসিস মুভমেন্ট হচ্ছে মাসেলের কন্ট্রাকশনের মাধ্যমে। তাহলে এই যে সবকিছু যখন লাং এর এটা হচ্ছে তখন মাসেল গুলোর কাজ হচ্ছে, তাহলে তাদের মাসেল গুলোর মধ্যে টোনিং আপ হচ্ছে, তার মানে মাসেল গুলোর মধ্যে যে শিথিলতা সেই শৈথিল্যতাটা কমে গিয়ে তার মধ্যে মাসেল টোন যেটা বলে তার মধ্যে যেন অনেক বেশি তার ইলাস্টিসিটি বা কর্মক্ষমতা তার যে মাসেলের এটা অনেক বেশি বাড়ছে। তোমরা লক্ষ্য করে দেখেছো যদি তোমরা ওয়েট ট্রেনিং করে থাকো তাহলে দেখবে মাসেলের মধ্যে একটা টোন তৈরি হয়। যারা ওয়েট ট্রেনিং করে না তাদের মাসেলের মধ্যে কিন্তু সেই টোনটা মাসেল টোনে আসে না। তার মানে এটা যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু মাসেলের মধ্যে কিন্তু টোনটা তৈরি হয়। মাসেল টোন অফ দ্য টিস্যুজ অফ দ্য রেসপেক্টিভ অর্গানস। তারপরে যেটা আছে কি the improved blood circulation of those organs. Improved blood circulation of those organs. সেখানে improved blood circulation যদি হয় তাহলে সেখানে বেশি মাত্রায় পুষ্টি সেটা কিন্তু সেখানে পৌঁছাবে। অন্যদিকে the elimination from the concerned parts of the body, সেখান থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে মেটাবলিজমের ফলে সেইটা সেখান থেকে, তাহলে সেখানে যদি বেশি মাত্রায় ব্লাড বা আমাদের বডি ফ্লুইডের সার্কুলেশন হয় তাহলে কিন্তু সেখানে বেশি মাত্রায় আমাদের পুষ্টিকর বা শরীরের যেটা গঠনমূলক অ্যানাবলিজমের সঙ্গে যুক্ত যারা সেগুলো পৌঁছাবে, আর ক্যাটাবলিজম বা যেগুলো মানে শারীরিক যে বিপাকজাত পদার্থ সেগুলো সেখান থেকে সরে যাবে। এখানে আরেকটা বিষয় তোমাদের বলি, তোমরা নিশ্চয়ই ইউ হ্যাভ সিন যে ধরো একটা পাইপ তাতে যদি কোনো লিকুইড ফ্লো করে, যদি জল ফ্লো করছে একটা পাইপে, সেই পাইপটা যদি একটুখানি বন্ধ করা হয় তাহলে কিন্তু একটা ফোর্স তৈরি হয়। এইবার যদি পাইপটাকে ছেড়ে দেওয়া হয় খানিকক্ষণ বন্ধ করে রাখার পরে তখন অনেক ফোর্সফুল সার্কুলেশন হবে, মানে অনেক দ্রুত বেগে সেখান থেকে কিন্তু আবার যাবে। ঠিক তোমরা খেয়াল করে দেখেছো যখন নৌলি হচ্ছে, তারপরে যখন কপালভাতি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু মাঝে মধ্যেই এগুলো কিন্তু এই যে ব্লক করে রাখা হচ্ছে সার্কুলেশনটা আবার ছেড়ে দেওয়া হচ্ছে যখন, তার মানে সেই জায়গায় এরকম ভাবে ফোর্সফুল সার্কুলেশন হচ্ছে। ফোর্সফুল সার্কুলেশন হলে তাহলে ফুড এবং অক্সিজেন বেশি মাত্রায় পৌঁছাচ্ছে এবং বিপাকজাত পদার্থ সেখান থেকে বেশি মাত্রায় সরে যাচ্ছে। নাম্বার 4 যেটা আছে রিভাইটালাইজেশন অফ অর্গানস। রিভাইটালাইজেশন অফ অর্গানস তার মানে আমাদের অর্গানগুলোর মধ্যে একটা ভাইটালিটি আছে, জীবনী শক্তি আছে, তাহলে তাকে তো কাজের মধ্যে যুক্ত রাখতে হবে, তাকে তো ফাংশনাল রাখতে হবে। তাহলে তাকে যদি আমরা ফাংশনাল রাখি, তাকে যদি আমরা এক্সারসাইজের মধ্যে রাখি, তাকে যদি এরকম রেগুলেশনের মধ্যে রাখা হয় তাহলে তার মধ্যে কিন্তু একটা রিভাইটালাইজেশন মানে তার মধ্যে একটা পুনরুজ্জীবন ঘটানো হচ্ছে। রিল্যাক্সেশন অফ দ্য অর্গানস, এই যে অর্গানগুলো কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে রিফ্রেশ হচ্ছে না, যার ফলে অর্গানগুলোর উপর কিন্তু একটা প্রেশার কনস্ট্যান্ট সেখানে কিন্তু রয়েছে। সেখানকার এনভায়রনমেন্টটা কিন্তু খুব সুন্দর ক্লিন এনভায়রনমেন্ট হতে পারছে না। আমরা যদি ধরো স্টমাক এটা যদি ক্লিয়ার না হয় তাহলে এখানে অ্যাসিড মিউকাস এগুলো জমে থাকে, তাহলে এটা ধৌতির মাধ্যমে এটাকে ক্লিয়ার করা হচ্ছে। তাহলে ক্লিয়ার যখন করা হচ্ছে, এই যে একটা অ্যাসিডিক কন্ডিশন সেখানে ছিল, সেখানকার সেলগুলো সাংঘাতিক একটা স্ট্রেস কন্ডিশনে ছিল,
তাহলে সেগুলো যখন সেখান থেকে সরে গেল, সেগুলোর মধ্যে একটা ফ্রেশনেস, একটা রিল্যাক্স কন্ডিশন সেখানে কিন্তু ফিরে এলো। এবং প্রত্যেকটা সেল যখন এরকম আসছে, তারপরে টিস্যু, তারপরে সেখান থেকে টোটাল অর্গান, তার মধ্যে কিন্তু একটা রিল্যাক্সড কন্ডিশন ফিরে আসছে। আর এই গুড কন্ডিশন অফ দ্য অর্গানস, রিল্যাক্সেশন অফ অর্গানস হলো গুড কন্ডিশন অফ দ্য অর্গানস প্রোভাইড কামনেস এন্ড অফ মাইন্ড। মানসিক যে প্রশান্তি, আচ্ছা সেটা যদি ধরো, যদি কারো এই যে আমাদের লাং ধরো যদি কনজেস্টেড থাকে, যদি স্টমাক আপসেট থাকে, যদি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক ফাংশন না করে, তাহলে কি কেউ মেন্টালি রিল্যাক্স থাকতে পারবে না? সবসময় তার কিন্তু একটা ব্যতিগ্রস্ত অবস্থা থাকে। তাহলে এই ক্রিয়াগুলোর মধ্যে দিয়ে কিন্তু একজন মানুষের শরীরের যে সকল এই ফাংশন গুলোর কথা বলা হলো, সেই ফাংশন গুলো যখন নর্মাল হবে, তখন কিন্তু একজন মানুষের কিন্তু মেন্টাল কামনেস আসবে। when different parts of the body are well functional and in relaxed condition, then our mind won't upset due to the different problems related to this part of our body. So that's why our mind would be at restful condition or calm and quiet condition when these parts of the body functions very fully. তাহলে এখান থেকে তোমাদের যদি কোনো if you have any question or doubt, এখানে বলা হলো ক্লিনিং একটা পার্ট অফ দ্য পার্ট, টোনিং আপ অফ মাসেলস, ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, তারপরে বলা হলো রিভাইটালাইজেশন অফ অর্গানস, তারপরে বলা হলো রিল্যাক্সেশন অফ দ্য অর্গানস, তারপরে বলা হলো মেন্টাল কামনেস। মানসিক এই যদি ফিজিক্যাল কন্ডিশন গুলোর এই ইমপ্রুভমেন্ট হয়, তাহলে অবশ্যই তার প্রভাব মনের উপরে পড়বে। এইগুলো আমরা ক্রিয়ার মূলত এফেক্ট অফ ক্রিয়া, এতে আমরা এইভাবে মানে ক্লাসিফাই করা হয়েছে, এক জায়গায় করে করা হয়েছে। এবার প্রত্যেকটা ক্রিয়ার কি কি গুণাবলী আছে এগুলো তোমরা কম বেশি প্রত্যেকেই জানো, আলাদা আলাদা করে সেই জায়গাগুলোর কথা প্রথমটাতে বলা হয়েছে। ক্লিনজিং আর টোনিং আপ তো প্রত্যেকটাই বিভিন্ন পার্টে কথা উল্লেখ করা হয়েছে, সেই জায়গাগুলোতে ওই ফাংশন গুলো হচ্ছে বাকি ফাংশন। এখানে তোমাদের যদি কোনো ইফ ইউ হ্যাভ এনি ডাউট, ইউ ক্যান মেক ইউর ডাউটস ক্লিয়ার। তোমরা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। বেশ, তাহলে কি আমি পরেরটায় চলে যাব? ক্রিয়ার পরে যেটা আমাদের আলোচ্য বিষয় থাকবে মনে হচ্ছে আসনা, এফেক্ট অফ আসনা। এটা কেন যে এরকম হলো বুঝলাম না, পিডিএফ এ কনভার্ট করলে কি এরকম হয়, এটাকে আমি ঠিক করে দিতে হবে, এত ভুলভাল দেওয়া যাবে না। স্যার ক্রিয়াগুলো আমরা কিভাবে শিখবো, প্র্যাকটিস করব কিভাবে? এটা তোমাদের প্র্যাকটিক্যাল যখন থাকবে, যোগা যখন, এটা তো তোমাদের থিওরি পোরশন, তোমাদের যখন তোমাদের নিশ্চয়ই প্র্যাকটিক্যাল থাকবে কোনো একটা সেমিস্টারে, তখন তোমরা আসন ক্রিয়া এগুলো থাকবে, প্রাণায়াম এগুলো থাকবে, বুঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে যেটা আমাদের 3.2 তে এফেক্ট অফ আসানাস অন হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড। তাহলে আসানার কি কি এফেক্ট আছে, এখানে বেনিফিট গুলোকে এইভাবে লেখা হয়েছে, আলাদা আলাদা করে কোনো আসনের কথা বলা হয়নি। তাহলে প্রথম কথা, যে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। ইট ইমপ্রুভস জয়েন্ট ফ্লেক্সিবিলিটি। কারণ বিভিন্ন রকমের জয়েন্টের এখানে দেখা যাচ্ছে যে জয়েন্ট
বিভিন্ন রকম ভাবে ফোল্ড করে বিভিন্ন রকমের পশ্চার ওই অবস্থায় থাকতে হচ্ছে। সেই জন্যে শুধু ফ্লেক্সিবিলিটি বাড়ে না, ইমপ্রুভস মাসকুলার স্ট্রেংথ অফ দ্য বডি। বিভিন্ন রকমের আসন রয়েছে, যেমন ধরো ময়ূরাসন, বকাসন, তোমরা এগুলো দেখেছো যে সেগুলোর জন্য কত দরকার হয়। তাহলে ইমপ্রুভস মাসকুলার স্ট্রেংথ অফ দ্য বডি আসন। তারপরে যেটা হলো মাসকুলার স্ট্রেংথ এন্ডুরেন্স। তার মানে স্ট্রেংথ এন্ডুরেন্স মানে কি, বেশি সময় ধরে সেই স্ট্রেংথটাকে মেনটেন করা, স্ট্রেংথ এন্ডুরেন্স। এক পদহস্ত আসন, নানা রকম আসন সব রয়েছে। তো সেই যে আসনগুলো, সেই আসনগুলো দেখা যাচ্ছে অনেকক্ষণ ওই পশ্চারে মেনটেন করছে। তাহলে মাসকুলার স্ট্রেংথ এন্ডুরেন্স বাড়ছে। ইমপ্রুভস ফাংশন অফ ডিফারেন্ট গ্ল্যান্ডস। এই যে ধরো আমাদের সর্বাঙ্গাসন, আমাদের এখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এর উপরে ভালো কাজ হয়। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন সিক্রেশন হয়, থাইরক্সিন মেটাবলিজমের উপর বিরাট কাজ করে। তারপরে ধরো আমাদের ডায়াবেটিসের জন্য অর্ধমস্তেন্দ্রিয় আসন আছে, সেটা আমাদের প্যানক্রিয়াসের উপরে খুব ভালো কাজ করে। তাহলে এই যে বিভিন্ন রকমের আসন আছে, পশ্চার আছে, সেগুলো কিন্তু আমাদের গ্ল্যান্ডের সিক্রেশনকেও অনেকটা কন্ট্রোল করে। গ্ল্যান্ড পায়ের স্ট্রেংথ বাড়ে, যদি স্ট্রেংথ এন্ডুরেন্স যদি বাড়ে, তাহলে তার ব্যালেন্স নিশ্চয়ই বাড়ে। পশ্চার মানে বিশেষ দেহ ভঙ্গি। মানুষের পশ্চার ঠিক হয়, পশ্চার কারেকশন করা হয়, অনেক পশ্চার যোগের মাধ্যমে কারেকশন করার সুযোগ। আমরা যা যে মাস, লিন বডি মাস, তার মানে যেহেতু নিজের বডি ওয়েটকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের যোগ আসন করা হয়, মাসেল মাস কিন্তু বাড়ে, এবং লিন বডি মাস এখানে কিন্তু বাড়ে। লিন বডি মাস মানে সেই মাসটা। তারপরে যেটা আছে, আমাদের থটস, তার মানে আমরা কোনো একটা আমরা কিন্তু ফোকাসটা করছি বা কোনো একটা, তাহলে এই যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় মাইন্ডকে নিয়ে চলে এলাম, তাহলে বডি আর মাইন্ডের মধ্যে কিন্তু একটা কানেকশন তৈরি হলো। তাহলে এটা খুব ডিফিকাল্ট কাজ। আর ইমপ্রুভস কনসেন্ট্রেশন। আসন করতে গেলে এক একাগ্র মনে এক জায়গায় যখন ফাইনাল পশ্চারে যাবে, ফাইনাল অবস্থায়, তাকে কিন্তু সেই অবস্থাটা ধরে রাখার জন্য তাকে কিন্তু মনোনিবেশ করতে হবে, পার্টিকুলার সেই অবস্থা। কারণ আমরা একটা 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে আছি। তো সেই 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডের যে নির্দিষ্ট যে জায়গাটা, ধরো যদি এরকম ভাবে যদি থাকতে হয়, তাহলে একটা স্পেসের মধ্যে আমি হাতটা কোথায় রাখছি, সেটা সমান্তরাল কিনা, এটা সোজা হচ্ছে কিনা, এই পাশে সরে যাচ্ছে কিনা, এ পাশে সরে যাচ্ছে কিনা, উপরে উঠছে কিনা, তাহলে কতগুলো নির্দিষ্ট জায়গায়, তার মানে এই সম্পর্কে একটা ধারণা এবং মনোনিবেশ কিন্তু সবসময় করে রাখছে। তার মানে কনসেন্ট্রেশনটাকেও বাড়াচ্ছে। তাহলে আসলের বেনিফিট হিসেবে আমরা কি করলাম, যে আমার ফ্লেক্সিবিলিটি বাড়ায়, ইমপ্রুভস ফ্লেক্সিবিলিটি অফ দ্য জয়েন্টস। ফ্লেক্সিবিলিটি জয়েন্টের সঙ্গে যুক্ত থাকে, ইমপ্রুভস মাসকুলার স্ট্রেংথ অফ দ্য বডি, ইমপ্রুভস মাসকুলার স্ট্রেংথ এন্ডুরেন্স। নম্বরে নাম্বার 4, গ্ল্যান্ড ফাংশনস অফ দ্য গ্ল্যান্ড ইমপ্রুভ করে। 5 নম্বরে ইমপ্রুভস ব্যালেন্স এন্ড পশ্চার। 6 নম্বরে ইমপ্রুভস মাসেল মাস এন্ড লিন বডি মাস, মাইন্ড। এবং 8 নম্বরে বলা আছে ইমপ্রুভস কনসেন্ট্রেশন। তাহলে এইভাবে আমরা দেখার চেষ্টা করেছি যে
যোগ আসনের মাধ্যমে কি কি ভাবে আমাদের এফেক্ট হতে পারে। তোমাদের এখান থেকে কোনো যদি জিজ্ঞে তোমরা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন গ্ল্যান্ড নেই? কোন গ্ল্যান্ড? এখানে গলার শ্বাসনালীর দুপাশে থাইরয়েড গ্ল্যান্ড আছে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে এখানে যদি এইভাবে আমরা যখন সর্বাঙ্গাসন করছি এরকম ভাবে যদি চেপে রাখি, তাহলে তো এরকম ভাবে তো আমরা তখন ব্লাড সার্কুলেশনটা আটকে রইল। তারপর আবার যখন এরকম ভাবে ছেড়ে দেওয়া হচ্ছে তখন ব্লাড সার্কুলেশনটা সাংঘাতিক ভাবে পৌঁছাবে। তাহলে এইভাবে তো থাইরয়েড গ্ল্যান্ডের তো একটা ম্যাসাজিং এফেক্ট হলো, এবং সেখানে ব্লাড সার্কুলেশন যদি ভালো হয় তাহলে সেখানকার সেলগুলো অনেক পরিমাণে পুষ্টি পেল। সেখানে যে সকল মেটাবলিক ওয়েস্ট সেলের মধ্যে জমেছিল সেগুলো বাইরে সেখান থেকে বেরিয়ে চলে এলো। এরকম ভাবে যদি অর্ধমৎসেন্দ্রিয় আসন করা হয়, পদহস্তাসন করা হয়, পেটের মাসেলগুলোর উপর, পেটের গ্ল্যান্ডগুলোর উপর অনেক বেশি চাপ পড়ে, যার ফলে কিন্তু তার একটা বেনিফিট আমরা পেয়ে থাকি। প্যানক্রিয়াস ইত্যাদি রয়েছে আমাদের পেটের মধ্যে। তারপরে আমাদের কিডনির উপরে আমাদের যে গ্ল্যান্ড রয়েছে সেখানেও আমাদের কাজ করে থাকে এগুলো। সেখানে আমাদের যে সিক্রেশন হয় তোমাদের কিডনির এতে, যে আমাদের যেটা এমার্জেন্সি হরমোন বলে থাকি আমরা, এই যে সিক্রেশন গুলো হয়, তো এগুলো তো গ্ল্যান্ডুলার ফাংশন তো অবশ্যই ভালো হয়। এই জন্যই তো যোগের মেন কাজ কিন্তু নার্ভাস সিস্টেম এবং যে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, এই দুটোই তো মেন শরীরের মধ্যে কমিউনিকেশন সিস্টেম। সেই দুটো সিস্টেমের উপরই তো কাজ সব থেকে বেশি, নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেমের। সর্বাঙ্গাসনটা মনে মনে ব্যাপারটা ভাবতে পারছো? সর্বাঙ্গাসন ব্যাপারটা কি? বা যদি তার কাউন্টার পশ্চার মৎস্যাসনে যাই, তাহলে একটা কন্ট্রাকশন হচ্ছে আর মৎস্যাসনের সময় সেটা এক্সপ্যানশন করতে হচ্ছে। আর কোনো রেসপন্স করে না তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি এবার। তাহলে এগুলোর মাধ্যমে তো তোমরা যেহেতু 9-10 এর বায়োলজি, এটা তো কোথায় কোন হরমোন তো 9-10 এর সিলেবাস ছিল, মাধ্যমিকের সিলেবাস। তাহলে কোথা থেকে কোন হরমোন সিক্রেশন হয় সেগুলো আমরা যদি একটুখানি জানি, আর কোন আসনের মাধ্যমে কোন কোন আমাদের জায়গার গ্ল্যান্ডের কাজ ভালো হতে পারে, এগুলো ইন জেনারেল বলা হয়েছে। এবার এগুলো তো লিস্ট করতে বলে তো অনেক হয়ে যাবে, ওই জন্য আর আলাদা করে দু একটা এক্সাম্পল তোমরা দিয়ে দেবে, এক্সাম্পল হিসেবে যেমন বলা হচ্ছে তোমাদেরকে। এছাড়া আর কিছু জিজ্ঞাসা যদি থাকে তোমাদের? স্যার তাহলে মাসল মাসটা কি করে ইমপ্রুভ হচ্ছে স্যার, কি কি আসনের মাধ্যমে? মাসেল মাস, তুমি এমন দু একটা মাসেল ধরো ময়ূরাসন, ময়ূরাসনে প্রচন্ড স্ট্রেংথ লাগে তো। হ্যাঁ স্যার। তাহলে সেইখানে কতগুলো মাসেল ইনভলভ। যদি একজন মানুষ এটা কিছুই না করে, তার মধ্যে কি ওই মাসেল গুলো ডেভেলপ করবে? না স্যার। 25 বছরের পর থেকে মাসেল এমনি কমতে শুরু করবে। 25-30 এর পর থেকে ম্যাক্সিমাম 35 হতে পারে। আস্তে আস্তে তার জায়গায় ফ্যাট হতে শুরু করবে, মাসেল লিন বডি মাস কমতে শুরু করবে। তাহলে কেউ যদি ফাংশন না করে এইখানে, যদি মাসকুলার সিস্টেম এবং বোন ডেনসিটি কমতে শুরু করবে, তাহলে বোন ডেনসিটিও ঠিক রাখবে এবং মাসেল মাসটাকেও ঠিক রাখবে। যেমন ধরো একপদ হস্তাসন, বৃক্ষাসন, এছাড়াও আরো
যে আসনগুলো রয়েছে সব জায়গায় তো নিজের বডি ওয়েটকে কাজে লাগিয়ে সে তো আসনগুলো করছে, অন্য কোনো এক্সটার্নাল বডি ওয়েটকে কাজে লাগানো হচ্ছে না, তো ইনজুরি হওয়ার তো চান্স কম এখানে। যখন অন্য বডি ওয়েট নিয়ে আমরা কাজ করি, অন্য এক্সটার্নাল ওয়েট নিয়ে, তখন ইনজুরি হওয়ার চান্স। এভাবেই মাসেল মাসটাকে যে একদমই প্র্যাকটিস করে না তার ইমপ্রুভ হবে, এবং যে প্র্যাকটিস রেগুলার করে তার মধ্যে একটা মেনটেন হওয়ার কিন্তু প্রবণতা থাকে। জিনিসগুলো খুব বৈজ্ঞানিক ভাবে ব্যাপারগুলো বুঝতে হবে। তাহলে তুমি যদি বলো যে একজন মানুষের যে মাসেল মাস আছে সে রেগুলার প্র্যাকটিস করছে, তার মানে লিন বডি মাস বেড়ে যাচ্ছে, তা নয়। একটা ম্যাক্সিমাম লেভেল অব্দি বেড়ে গিয়ে ওই অব্দি সীমিত থাকবে, কারণ এক্সট্রা লোড সে তো নিচ্ছে না, তাহলে আর পারবে কি করে? যেমন ওয়েট ট্রেনিং এর মাধ্যমে লোড বাড়িয়ে বাড়িয়ে আমরা মাসেল মাসকে বাড়ানো যেতে পারে, মাসেলের স্ট্রেংথকে বাড়ানো যেতে পারে। কিন্তু এখানে তো একটা আসন মানে তো একটা ফিক্স, তার মানে একটা রেঞ্জ অব্দি কিন্তু সে নিজের বডি ওয়েটটা কাজে লাগিয়ে সে কিন্তু ওই অব্দি নিয়ে যেতে পারে, ম্যাক্সিমাম লিমিট অব্দি তার নর্মাল বডি ওয়েটকে কাজে লাগিয়ে যতদূর পারে। কিন্তু কেউ যদি ওই আসনগুলো না করে, যেমন ধরো ব্যাঘ্রাসন করলে তো অনেক স্ট্রেংথের দরকার, প্রচুর স্ট্রেংথের দরকার। তাহলে এই যে আসনগুলো, এগুলো আপার বডির জন্য প্রচুর মাস এবং স্ট্রেংথ না হলে এগুলো করতে পারবে না। আবার তেমনি লোয়ার বডির জন্যও কিন্তু বিভিন্ন রকমের আসন, বিভিন্ন রকমের ব্যালেন্সিং আসনও সেগুলো কিন্তু রয়েছে। আর কিছু জিজ্ঞাসা? স্যার বলছি, আপনি বললেন যে 30 এজের পরে তারপর আমাদের মাসেল ডেনসিটি আর মাসেল মাস কমতে থাকে, কিন্তু কেউ যদি কন্টিনিউ এইসব আসনগুলো বা রেগুলারলি এরকম এক্সারসাইজ করতে থাকে, তাহলেও কিন্তু তার এরকম বোন ডেনসিটি কমে যায়? আর এক্সারসাইজ না করলে দ্রুত কমবে। এমনকি হাইটও কমতে থাকে 40-এর পর থেকে। প্রথম দিকে কম কমে, 60-এর পরে আরো বেশি কমে, 70-এর পরে আরো বেশি কমে। অবাক লাগছে এগুলো শুনে না? মানে স্যার হাইটটা আমাদের ব্যাকবোনটা বেঁকে যায়, এই জন্য কমতে থাকে। হ্যাঁ, ব্যাকবোনের কার্ভেচার বেড়ে যায়, কারণ মাসেল টোন কমে যায়। আর একটা জিনিস কমে যে আমাদের ভার্টিব্রার মধ্যে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে তার মধ্যে গ্যাপ আছে না, ওই গ্যাপটা আস্তে আস্তে হ্যাঁ স্যার, গ্যাপগুলো কমতে থাকে। ছোট হতে থাকে, গ্যাপ কমতে থাকে। এই দুটোর কিউমুলেটিভ এফেক্ট একসঙ্গে মিলে একজন প্রায় 4 ইঞ্চি মতো হাইট কমে যায়। 80, একটা এজ অফ 80 বা 70 ধরো না কেন, 3 to 4 ইঞ্চেস হাইট কমে যাবে। প্রথম দিকে কম কমবে, যত বয়স বাড়বে মেনটেন না করলে আরো বেশি বাড়বে। আর বুড়ি হলে আরো কার্ভেচার এরকম এসে যাবে। তারপর একটা বয়সের পরে ভুঁড়ি ঝরে গেছে কিন্তু বডির কার্ভেচারটা ওইরকম ভাবে থেকে গেছে, ও তো আর চেঞ্জ হবে না ওই সময়, ওই বয়সে। তো মজার ব্যাপার। আর কিছু আসন নিয়ে জিজ্ঞাসা? স্যার লিন বডি মাসটা আরেকবার বুঝিয়ে দিন।